দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর আলী রিয়াজ। তিনি আজকে আমাদের সাথে কথা বলবেন। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর আলী রিয়াজ, আপনি জানেন যে আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, ছাত্র আন্দোলন দেখেছেন, সেখানে পড়াশোনা করেছেন এবং বর্তমানে আপনি আন্তর্জাতিক রাজনৈতিক একজন বিশ্লেষক হিসেবে আপনার মতামত সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। বাংলাদেশে যে স্টুডেন্ট মুভমেন্ট বলেন আর যে কোটা আন্দোলন বলি, কোটা সংস্কার আন্দোলন বলি, গণ আন্দোলন বলি, যাই বলি না কেন, বিষয়টিকে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কীভাবে দেখছেন? এটা কি ছাত্র আন্দোলন, গণ আন্দোলন, না এটা কী ধরনের আন্দোলন? এটা একটা নতুন ধরনের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আপনার দৃষ্টিতে এটি কী ধরনের আন্দোলন এবং এর পরিণতি কী হতে পারে বলে আপনি মনে করেন? গত দুদিন ধরে, বিশেষত বৃহস্পতিবার দিন, বাংলাদেশে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি সেটা আসলে অভূতপূর্ব। সাধারণত আমরা কথায় কথায় অভূতপূর্ব শব্দটা ব্যবহার করি, কিন্তু ধরুন বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করার, এ বিষয়ে গবেষণার কারণেই হোক এবং ব্যক্তিগতভাবে সংযুক্তির কারণেই হোক, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি অনুসরণ করি, তার ইতিহাসটা জানার চেষ্টা করি। এইরকম পরিস্থিতি আসলে কখনোই তৈরি হয়নি। এই কারণে আমি বললাম যে যেভাবে নির্বিচারে আক্রমণ চালানো হয়েছে ধরুন ডেমনস্ট্রেটরদের উপর, ছাত্রদের উপর, সেটার কোনো এর আগের কখনই আমরা এরকম পরিস্থিতি দেখতে পাই না। এবং এই যে আপনি বললেন এটা ছাত্র আন্দোলন, গণ আন্দোলন, ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনের মধ্যে কোন রকম বড় রকমের চীনের প্রাচীর নেই। এখন আমরা যেটা দেখেছি, এটা যে কেবলমাত্র ছাত্ররাই সংশ্লিষ্ট হয়েছে তা নয়, এবং সেটা হওয়ার কথা। আপনি দেখুন যে এর আগের দিন প্রায় 7-8 জন মারা গেছে, তার মধ্যে একজন একাধিক ছাত্র আছে। এবং যে কোনো ক্ষেত্রে একজন যখন মারা যান, তার তো একটা পরিবার আছে, তার স্বজনেরা আছে, তার বন্ধুরা আছেন। এবং এই ধরনের হত্যাকাণ্ডের পর সঙ্গত কারণেই তারা পথে নেমে এসছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। দাবিটা খুব স্বাভাবিক ছিল, খুব ছোট ছিল। তারা কি দাবি করছিলেন? শিক্ষার্থীরা দাবি করছিলেন যে কোটা সংস্কার করা। তারা শান্তিপূর্ণভাবে 2 সপ্তাহের বেশি অপেক্ষা করেছেন। তারা সেই সময় সমাবেশ করেছেন, তারা তাদের দাবিনামা পেশ করার জন্য বিভিন্ন রকম দপ্তরে, সরকারি দপ্তরে যাওয়ার চেষ্টা করেছে। সরকারের প্রতিক্রিয়াটা কি ছিল বলুন? সেগুলোকে বন্ধ করা হয়েছে, পথের মধ্যে বাধা দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে সেগুলোকে ছত্রভঙ্গ করা হয়েছে। এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যুক্তরা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল। মিলিটারি সেক্রেটারি এসে তাদের স্মারকলিপি নিয়েছে, রাষ্ট্রপতি দেখা করেননি। শুধু তাই না, খেয়াল করে দেখুন যে এই সময়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে শিক্ষার্থীদের। বলা হয়েছে যে এটা আদালতের বিষয়ে আলোচনা করা যাবে না। অদ্ভুত কথা, আজকে বলছেন না আইনমন্ত্রী আলোচনা করা যাবে। গতকাল পরশুদিন যদি এই আলোচনা করা আদালত অবমাননা হয়, যে হুমকি ধামকি তারা দিয়েছেন, যেই বিশ্লেষণ তারা করেছেন, যেগুলি নাকি আদালত অবমাননা, আজকে আইনমন্ত্রী কি করে আদালত অবমাননা করেন? প্রশ্ন হচ্ছে যে আমরা যা দেখতে পাচ্ছি সেটা কেবলমাত্র কোটা সংস্কার আন্দোলন থেকে এটা বিস্তার লাভ করেছে। বিস্তার লাভ করেছে এই কারণে যে আসলে নিরীহ ছাত্রদের উপর চড়াও হয়েছে। দেখুন প্রথম দিন কিভাবে চড়াও হয়েছে, ছাত্রলীগের কর্মীদের দিয়ে চড়াও করা হয়েছে, এবং সেটা করা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যখন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে সমুচিত জবাব দেওয়ার জন্য, তারপরে ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে। এই দায়িত্ব মিস্টার ওবায়দুল কাদের, এই দায়িত্ব সরকারের। দেখুন এই যে রাজাকার শব্দটা এর মধ্যে প্রবেশ করেছে, কখন করেছে বলুন তো? গত রোববারের আগে রাজাকারের প্রসঙ্গ তো ওঠেনি। তাহলে প্রথম কে উল্লেখ করলো রাজাকারের কথা? এটা আপনারা জানেন। ফলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ভয়াবহ। এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে এক ধরনের একগুঁয়েমি মনোভাব, যে কোনোভাবেই আলোচনা করা যাবে না। আদালত দেখানোর দরকার ছিল না। সরকার কাছে এমন কিছু শিক্ষার্থীরা চান নাই। প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে 2018 সালে এক কথায় যে কোটা ব্যবস্থা বাতিল করতে পারেন, সেটা একটা প্রশাসনিক ব্যবস্থা। এটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে বাংলাদেশে, এই ক্ষেত্রেই হয়েছে। সেক্ষেত্রে আদালত দেখানোর প্রয়োজনটা কোথায় ছিল আমাকে একটু বলুন তো।
বাংলাদেশে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মানে প্রশাসনিক সিদ্ধান্ত হয় নাই, হয়েছে 2013 সালে হয়েছে। পার্লামেন্টে আইন বদল করা হয়েছে। এগুলো ইতিহাস। আপনি আমাকে বললেন তো, হ্যাঁ বাংলাদেশের ইতিহাস পড়ার বোঝার চেষ্টা করেছি আমি। দেখুন, এর আগে এরকম পরিস্থিতি হয়েছে যে আদালতের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে ঢাকায় মিছিল হয়েছে, তখন যারা ক্ষমতায় ছিলেন তারাই করেছেন এই কাণ্ডটা। আজকে অনেকে বলেন সমাবেশ করা এটা ঠিক হয়নি, এগুলো ঠিক না। ফলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধু কোটা সংস্কারের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি ক্ষমতায় থাকার দম্ভে এক ধরনের একগুঁয়েমি মনোভাব তৈরি হয়েছে। আপনি আজকে যাদের কথা শুনছেন, গত 7 দিন 15 দিন তাদের কথা শুনুন, তারা আগে কি বলেছে, তাহলে বুঝতে পারবেন যে সংকটটা কে তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ প্রফেসর আলী রিয়াজ। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে একটা জিনিস জানতে চাই যে যে ছেলেটিকে মানে পুলিশ হত্যা করেছে, অনেকে অনেক ধরনের পোস্ট দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের সে মানচিত্র, কেউ বলছেন যে সে স্বাধীনতার একটা মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। এরকম অনেক ধরনের অভিধায় তাকে অভিষিক্ত করা হচ্ছে। বাট তার হাতে কোনো অস্ত্র ছিল না, সে কোনো কাউকে আক্রমণ করে নাই, কিছুই করে নাই। তাকে কি হত্যা করাটাকে আপনি কিভাবে দেখছেন? শুধু একটি ঘটনা নয়, দেখুন তার একটি ঘটনা না, বৃহস্পতিবার দিন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আসলে সহজেই এড়ানো যেত এবং প্রয়োজনও ছিল না। এই যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার সেগুলি এখন বৈধতা দেওয়ার চেষ্টা করছেন যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, হামলা হয়েছে ইত্যাদি। তো সেই পরিস্থিতি আপনি দেখুন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে, এটা এরশাদ আমলে হয়েছে, এই আমলেও দেখুন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যক্তিরা কি করেছেন, নিরীহ শিক্ষার্থীদের, ছাত্রীদেরকে আপনি হল থেকে বের করে দিচ্ছেন যখন আপনি জানেন যে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ভীতিকর পরিস্থিতি আছে, ভয়ঙ্কর পরিস্থিতি আছে। সেটা জানার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক পর্যায়ে বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিয়ন্ত্রণ তার হাতে নেই। কি বিস্ময়কর কথা! যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আপনার কাছে থাকে না, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করার প্রয়োজনটা কোথায়, আমাকে একটু বোঝান। এগুলি ক্ষোভের কথা নয়, এগুলি যুক্তির কথা। আমি সম্ভবত আপনি বলবেন যে খানিকটা আবেগ আপ্লুত হয়েছি। আবেগ আপ্লুত হয়েছি কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আমি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ আমি লাভ করেছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলাম, নিজের তালিকা দেওয়ার জন্য না। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। আমি যে যতটুকু অর্জন করি তার অনেকটাই অর্জন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমার ঋণ আছে, এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমার দায়িত্ব আছে। সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন বলেন নিয়ন্ত্রণ নেই, তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকেন, এই দায়িত্ব নিতে হবে না? খেয়াল করে দেখুন, 1983 সালের 14 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল, তখনকার উপাচার্য ফজলুল হালিম চৌধুরী পরদিন পদত্যাগ করেছিলেন। একটি সামরিক শাসনের মধ্যে তিনি 14 তারিখ রাত্রে বিশ্ববিদ্যালয়, 14 ফেব্রুয়ারি রাত্রে ছাত্রদের উপর হামলার সময় তিনি তার বাড়ি থেকে বের হয়ে ছাত্রাবাসগুলিতে যেতে চেয়েছিলেন, তখন পুলিশ এবং সেনাবাহিনী তাকে যেতে দেয়নি। পরদিন সকালে তিনি পদত্যাগ করেছেন। অথচ দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, উপাচার্যের বাসভবনের মধ্যে যারা আশ্রয় নিয়েছে তাদের উপর হামলে পড়েছে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের ছেলেরা। উপাচার্য মহোদয় তার বাড়ি থেকে নেমে আসতে পারেননি, তার নিজের বাড়ি, এই বাড়ি তো তিনি, তার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা ট্যাক্সের পয়সায়, ছাত্রদের বেতনের পয়সায় তিনি থাকেন, সেই জায়গায় তিনি নেমে আসতে পারেন নাই। ফলে এগুলি হচ্ছে প্রশ্ন করা, এইগুলি তৈরি করা হয়েছে। আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এইভাবে তৈরি করা হয়েছে। সো আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সরকার বলছে এটাকে, যে সরকারকে আপনার বিচ্ছিন্ন করা, সরকারের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে আন্দোলনের পেছনে নেপথ্যে বিরোধীরা আছে। এবং এ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত পুরো মুভমেন্ট স্টুডেন্টদের হাতে। সরকারের যে দাবি, এই দাবি সরকার বা ওবায়দুল কাদের যারা বলছেন, এটাকে আপনি কীভাবে দেখছেন? এবং একই সাথে প্রশ্ন করতে চাই যে স্টুডেন্টদের এই যে আন্দোলন, এই আন্দোলনকে অনেকে মনে করছেন যে এটা মানে
বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এক্ষেত্রে স্টুডেন্টরা যে রাস্তায় নেমেছে এর পরিণতি কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, প্রথম কথাটা উত্তর দেই যে সবসময় তৃতীয় পক্ষের জুজু দেখানো কারণটা কি? 15 দিন ধরে, ধরুন 1 জুলাই থেকে শুরু করে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ, তখন তো সরকারিদের কথিত তৃতীয় পক্ষের মধ্যে যুক্ত হয় নাই। পক্ষ তো দুটোই ছিল, শিক্ষার্থীরা ছিল। আসলে দুটো পক্ষ ছিল না, শিক্ষার্থীরা তো কিছুই বলেন নাই যে আমরা এইটা চাই ওইটা চাই। তাদের সাথে আলোচনা করা গেল না কেন? তৃতীয় পক্ষের এই জুজু তৈরি করার জন্য। যে অবস্থাটা সেটা হচ্ছে যে এটা সরকারের পক্ষ থেকে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। কারণ হচ্ছে ইন্ধনের আগে তিনি, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটা দেখতে পারেন, সোমবার দিন সকালবেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে ডেকে, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সেই রিপোর্টে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে নির্দেশনা নিয়ে ফিরে যাচ্ছেন তারা। তারপরের মুহূর্তে আমরা কি দেখতে পাই? তারপরে আমরা দেখতে পাই যে হামলাগুলি হচ্ছে। এখন এটা হচ্ছে, এই ইন্ধনের কথা বলার দরকার নেই। কোথায় ইন্ধন দেখতে পাচ্ছেন? শিক্ষার্থীদের এত অপমান করার প্রয়োজনটা কি বলুন তো? এরা তো 18 বছর বয়স হয়েছে, এরা চাইলে তো ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে না? তাদের তো সেই অধিকার থাকার কথা ছিল। বাংলাদেশের সংবিধান তো বলে 18 বছর বয়সে অ্যাডাল্ট, তাই না? তো একটা অ্যাডাল্ট তো তার সিদ্ধান্ত নিচ্ছে, এর মধ্যে ইন্ধনের কি দেখতে পাচ্ছেন? তারা এই সিদ্ধান্ত তো নিয়েছে 2008 সালের নির্বাচনের সময়। এই তরুণরা সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা যে যার মতো করে সিদ্ধান্ত, আমরা কি তখন বলেছিলাম যে তাদের মাথায় এই সমস্ত ঢোকানো হচ্ছে? না, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা ভোট দিয়েছেন। ইনসাল্ট করেন না। বাংলাদেশের এই তরুণরা একসময় বুক পেতে 52 তৈরি করেছে, 69 তৈরি করেছে, 71-এর সূচনা করেছে, তাই তো 90 সাল তৈরি করেছে। এদের আর অপমান করার দরকার নেই আপনাদের। আর দ্বিতীয় যেটা বলছিলেন তাহের, সেটা হচ্ছে যে মানে কোথা থেকে শুরু হচ্ছে এবং কি দাঁড়াচ্ছে। দেখুন, এই আন্দোলনকে আপনি দেখবেন, হ্যাঁ কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই, কিন্তু এই ক্ষোভটা আসে কোথা থেকে? আপনি একটি দেশ, তারা বলা হচ্ছে যে গত 1 দশক ধরে আমরা শুনছি যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারা পৃথিবীর মডেলে পরিণত হয়েছে। তো যে মডেল তৈরি করেছেন সেই মডেল যদি তরুণদেরকে চাকরি দিতে না পারে, তার জন্য ভাতের ব্যবস্থা করতে না পারে, তাহলে সেই মডেল দিয়ে আপনি কি করবেন? সেই মডেল কাকে দিচ্ছেন? সেই মডেল দিচ্ছেন আপনি হচ্ছে ওই তেলের ব্যবসা, মানে ইলেকট্রিসিটি এনার্জি সেক্টরে সেই টাকা গায়েব হয়ে গেছে। 20 থেকে 25% ব্যাংকের লোন নন পারফর্মিং লোনে পরিণত হয়েছে, তাই তো? টাকাটা কোথায় গেছে আমাকে একটু বলুন তো। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব করে দেখাচ্ছে মাসের পর মাস তারা ভুল তথ্য দিয়েছে। এগুলি তো আমাদের কথা নয়। জিডিপির হিসাব দেখাচ্ছেন, কিন্তু যদি যে জিডিপি আসলে মানুষকে ভাতের ব্যবস্থা করতে পারে না, তরুণকে চাকরির ব্যবস্থা করতে পারে না, সেই জিডিপি আপনি কি করবেন আমাকে একটু বোঝান তো। এই ক্ষোভ, 3টা নির্বাচন হয়েছে, এই যে তরুণরা, তাদের বয়স 18 থেকে 25, তারা তো একটা ভোট দিতে পারেনি। তারা ভোটটা আওয়ামী লীগকেই দিত কিনা আমি জানি না, তারা কাকে দিত আমরা জানি না। তো ভোট দেওয়ার অধিকার তো তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, কথা বলতে দেয় না। আপনি দেখুন যে এই তরুণরা কোথায় কথা বলে, এই দেশেও যদি আপনি দেখেন তারা কোথায় কথা বলে, সোশ্যাল মিডিয়াতে কথা বলে, তাই না? ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করবেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করবেন, করে সেগুলি দিয়ে সকলের কণ্ঠরোধ করে দেবেন। এই তরুণরা যাবেটা কোথায়? এই ক্ষোভ কোথায় প্রকাশিত হবে? থ্যাংক ইউ। আপনাকে শেষ প্রশ্ন করতে চাই যে বিবিসি আজকে বলেছে যে 25 জনের মতো নিহত হয়েছে গতকালকে, এবং আজকে রাতে অনেক ঘটনার কোথাও অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আপনার অনেক সোর্স আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কতজন ক্যাজুয়ালিটি কি হতে পারে, কোন পর্যায়ে গেছে? দেখুন, তাই না, আমি খুব নিশ্চিত করে বলতে পারি না। নেত্র নিউজ 22 জন 23 জনের একটা তালিকা দিয়েছে। আমি একটি বিদেশি সংবাদ সংস্থার ওয়্যার সার্ভিসে দেখলাম যে 32 জনের একটা সংখ্যা বলা হচ্ছে। দেখুন, এই যে গোটা দেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে কেন বলেন তো? যদি তাই হবে যে আপনি চান যে সকলে জানুক কি হচ্ছে, তাহলে আপনি সমস্ত কিছু থেকে বন্ধ করছেন কেন? বন্ধ করছেন এই কারণে যে যাতে করে তথ্যটার অবাধ প্রবাহ না হয়। তথ্যের অবাধ প্রবাহ বন্ধ করছেন এই কারণে এই যে হত্যাকাণ্ড, এই যে পরিস্থিতি, এগুলো যেন সারা পৃথিবী না জানে, নিজেদের মধ্যে না জানে, এই ব্যবস্থা করছেন। ফলে আমি নিশ্চিত করে বলতে পারবো না কত, কিন্তু এটা যে আমি গোড়াতেই বলেছি অভূতপূর্ব, কারণ এত বিশাল সংখ্যক মানুষ হত্যা করার ঘটনা। বাংলাদেশে তো সহিংসতা হয়,
কিন্তু এই ধরনের একটা আন্দোলনের ক্ষেত্রে, ছাত্রদের, তরুণদের আন্দোলনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেনি। আপনি আসলে 69-এ ফিরে যান, হিসাব করে দেখুন একদিন এতগুলো লোক মারা যায় নাই। 90 সালেও এরকম পরিস্থিতি হয় নাই যে একই দিনে তরুণরা রাস্তায় নেমেছে, শুধুমাত্র শিক্ষার্থীরা, তাদের উপরে এইভাবে হামলে পড়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।